আরে একটু চুপ করুন না, না বাবা লাগে বাড়ি চলে যান। কথার লোক নয়। সে রাজা শুনিয়ে রাখছি, তাই আমার ভাবনা হচ্ছে যে তার ক্ষমতার অপব্যবহার করে যে তার প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করে। মোবাইল দেখতে নাটক দেখতে হ্যাঁ কি জানো দাদা, কপটের ছলের অভাব হয় না। দুষ্টু লোক তার প্রতিহিংসা চরিতার্থ করার পর ঠিক খুঁজে নেয়। তাই ওই শল্যকের ব্যাপারে আমাদের আলাপ সতর্ক তোমার উপার্জন আমি জানি না তারা, সে অর্থ তোমার কাছে এমনকি তুমি যে অর্থ সে কোটা কোথায় রাখো তাও আমি জানি না। আমাকে বিশ্বাস করো না? না তো তোমাকে বিশ্বাস করি, তোমাকে আমি তাই তো তোমার জন্য আমি অত দেখলাম। তাই তো বলছি দাদা, আমাদের আরো অর্থ আরো সম্পদ সঞ্চয় করতে হবে। কিন্তু আমি তো বড় ক্লান্ত। সেই ছোট্ট বয়সে খেমামার হাত ধরে এই সাম্রাজ্যে এসেছিলাম। তারপর যৌবনে পা দিয়ে শুরু করেছিলাম এই বাসার জুয়া। ঈশ্বর আমাকে রূপ দিয়েছেন, যৌবন দিয়েছেন, আর সেই রূপ যৌবনের বসরে সাজিয়ে গড়ে তুলেছি এই জুয়ার ছায়াপথ, যেই পথে ধনীরা বিচরণ করে তাদের অর্থের বিনিময়ে। তাই মাঝে মাঝে নিজের উপর ঘেন্না হয়, মনে হয় আমি ওই গণিকাদের থেকেও অধম। না তুমি ভুল ভাবছো। মানুষ তোমার সাথে জোয়া খেলতে আসে, তারা জোয়া খেলতে চায় বলে সেখানে তোমার জোর করা ঠিক হয়েছে। হয় তুমি বোঝো না, না হয় বুঝেও না বোঝার বাণী করো। তবে এটাই বাস্তব, যারা এখানে জুয়া খেলতে আসে তারা জুয়ায় হেরে অর্থ দেয় না, তারা অর্থ দেয় আমার রূপ যৌবনের সঙ্গ লাভের আশায়। সেটা তাদের ব্যাপার, তুমি তো তাদের জোর করে এখানে আনো না। ছাড়ো অসৎ প্রসঙ্গ। এই নাও তোমার আজকের উপার্জনের অর্থ তুমি বুঝে। তুমি কক্ষে চলো, আমি আসছি। এসো তো। এসো রিতেশ। কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়িয়েছিলে? হ্যাঁ ছিলাম, আপনি ব্যস্ত ছিলেন তাই অপেক্ষা করছিলাম। কিন্তু আড়াল থেকে কারোর কথা শোনা যে অনৈতিক। সেটা আমি জানি, তাই আপনাদের কথা শোনার চেষ্টাও আমি করি। তাছাড়াও অত দূর থেকে আপনাদের কথা শুনতে পাওয়া আমার পক্ষে সম্ভব ছিল। তাই নাকি? আচ্ছা রিতেশ, তুমি আমাকে আপনি কেন বলো? তুমি সম্বোধনেও আমার কোনো আপত্তি নেই। তা হয় না দেবী, আপনি আমায় অন্ন দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, তাই আপনাকে সম্মান প্রদর্শন আমার কর্তব্য। কিন্তু সে অন্ন বা আশ্রয় হয়তো দান না, সবই তোমার পরিশ্রমের বিনিময় হতে পারে, তবে সে উপার্জনের সুযোগ আপনি করে দিয়েছেন, সেটাই কি বড় কথা নয়? যাক, বাদ দাও তোমার যা অভিরুচি। এখন বলো, কিছু বলতে চাও? হ্যাঁ বলো। কয়েকদিন যাবৎ এখানে কিছু সন্দেহভাজন ব্যক্তি আনাগোনা করছে। সন্দেহভাজন কেন? তারা এখানে আসে, কোনোদিন সুরাপান করে, কোনোদিন করে না, গণিকা সংসর্গও করে না, করির জুয়াও খেলে না, তবু তারা আসে। প্রশ্ন হলো তাহলে তারা আসে কেন, কোন উদ্দেশ্যে আসে না? কিন্তু তারা কারা? শোনা যাচ্ছে এক ব্যক্তি নাকি সুরা অধিকারীর কাছে অক্রুর মহাশয়ের খোঁজ করেছিল। সেই ব্যক্তি অক্রুর মহাশয়ের পরিচিত হলেও হতে পারে, কিন্তু বাকিরা সম্পূর্ণ অজ্ঞাত হয়েছে। এই বিষয়ে কবে থেকে ঘটছে? যেদিন স্বর্ণকে এখান থেকে বিতরণ করা হয়
তার দুদিন পর থেকে, অর্থাৎ বিগত 3-4 দিন থেকে। তাই এই বিষয়ে তোমার কি অভিমত? আমার মনে হয় আমাদের এক্ষুনি সতর্ক হয়ে ওই সব ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করা উচিত। বেশ, তবে তাই হোক। আর তুমি এ কাজের দায়িত্ব নাও। বিশেষ কোনো সংবাদ পেলে আমাকে অবশ্যই জানাবে। নিশ্চয়ই জানাবো। বেশ, আমি তাহলে এখন কক্ষে যাই। হ্যাঁ, আমিও করতে যাব। বন্ধ করো তোমাদের নৌকানের ছোঁয়াছুড়ি। এই ব্রাহ্মণ এখানে কি করে এলো? ও ভূতকে তাড়িয়ে তাকে বিদায় করেছিল। সে কোনরূপ দাম গ্রহণ করেনি। আর আপনার এই গৃহের বাইরে প্রতিনিধি অমুক্ত নিষ্প্রাণ আজ হঠাৎ কি করে এখানে এসে উপস্থিত হয়েছে? তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার পুত্রকে, ফিরিয়ে দাও আমার পুত্রকে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার চলে পুত্রকে। যাও, চলে যাও এখান থেকে। চলে যাও। আপনি চলুন এখান থেকে। নিশিতা, এখানে নিশিতা বল। আর সব আমি সহ্য করতে পারছি না। তুমি ওনাকে নিয়ে যাও এখান থেকে। রমন চলুন, আপনি চলে যাবো। আমার পুত্র এখানে আছে, তাকে না নিয়ে আমি এখান থেকে চলে যাবো তা হবে না। আমাকে ফিরিয়ে দাও, আমার পুত্র, আমার পুত্র আমার ফিরিয়ে দাও, আমার পুত্র আমার ফিরিয়ে দাও, আমার পুত্র আমাকে ফিরিয়ে দাও। তুমি ওনাকে নিয়ে যাও। আমি আর সহ্য করতে পারছি না। কেউ যাবে না এখান থেকে, আমার পুত্র এখানে আছে, তাকে না ফিরিয়ে এখান থেকে কেউ যাবে না। আর তুমি তো ব্রাহ্মণ, শিখাও প্রতিদিন করে ওই ডাকিনী সঙ্গ দাও, তাহলে তুমিও থাকবে এখানে। ব্রাহ্মণ অন্ধকারে প্রদীপ জ্বলবে না, আগুন জ্বাললে তা হবে মেরিহাট শিখা। শিখারের পরে শাবক বৃদ্ধি করে, তাদের ক্ষুধার কান্নায় রাত্রির গগন বিদারিত হবে। তাদের 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 খাদ্যের সন্ধান দেবে অন্ধকারে ঢাকায় নগরী, অন্ধকারে ঢাকা। বলুন কি সংবাদ? তিনি এসেছেন, বাইরে আপনার প্রতীক্ষা করছেন। বাইরে কেন? ভেতরে নিয়ে আসুন। এখানে হ্যাঁ, আপনারে সকলেই এখন নিদ্রামগ্ন, কিন্তু তার আগেই আমাকে একটা কথা বলুন তো বহিন, স্বর্ণকের সাথে আমার কি প্রয়োজন? বিশেষ প্রয়োজন আছে, তবে আমার মনে হয় বিষয়টা আপনি টার্গেট থেকে সরিয়ে ভালো করবেন। আপনি একটু অপেক্ষা করুন, আমি তাকে এক্ষুনি নিয়ে আসছি। বেশ, তবে তাই হোক, তবে বেশি দেরি করবেন না কেন? সময় আমাদের খুবই সংক্ষিপ্ত। অবশ্যই। মহামান্য শল্য, বলুন আমার কাছে কি বলবো, কিন্তু তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো।
কি জানতে চান? তারার সাথে আপনার কি সম্পর্ক? কিন্তু আপনি ভালোই জানেন আমরা দুজন দুজনের প্রতি ভীষণ অনুরক্ত। আর কিছুদিন বাদে আমরা স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হব। আমার কিন্তু তা মনে হয় না। কেন না? আমি তারাকে ভালোবাসি, আর আমার প্রতিও তার ভালোবাসা কম নয়। তাহলে এই কথা বলছি কেন? কি বলতে চান আপনি? বলছি কি বলছি, হ্যাঁ তারা হয়তো আপনাকে বিবাহ করবে, কিন্তু সে শুধুমাত্র তার একজন বিশ্বস্ত কর্মচারীকে বসে রাখার জন্য। কারণ তারা আপনাকে তার একজন কর্মচারী ছাড়া আর কিছু ভাবে না। হ্যাঁ, আপনি হয়তো মনে করেন যে আপনার অনেক মতামতের দাম আছে, কিন্তু আপনার সেখানে কোনো মতামতের দাম থাকবে না। তার হাতের ইশারায় শুধুমাত্র একজন কাঠের পুতুলের মতো আপনি নাচতে থাকবেন, আর সামান্য কিছু মাসোহারার বিনিময়ে তার প্রতি আনুগত্যের প্রদর্শন করবে। গুরুর ভাবুন, এবার সময় এসেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, তার এই সাম্রাজ্যকে হাত দিয়ে আগলে রেখেছেন, কিন্তু আপনার প্রতি বিশ্বাসে তার এখনো সন্দেহের দাগ লেগে রয়েছে। নইলে আপনার সহকারী কি অর্থ হয়? আমার কথা বাদ দিন স্বর্ণ, আপনি কি চান সেটা বলুন। প্রতিশোধ? তারা আমাকে অপমান করেছে, এমনকি যে ব্যক্তি আমার গায়ে আঘাত করেছে তাকে পুরস্কার স্বরূপ তারা আপনার সহকারী করেছে। আরে প্রতিশোধ আমি চাই। প্রতিশোধ চরিতার্থ করতে আমি আপনার শরণার্থী হয়েছি আজকে। মহামান্য স্বর্ণ, আপনি যদি ভাবেন যে তার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করার ষড়যন্ত্রে আমি আপনাকে সাহায্য করবো, তাহলে আপনি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনি কেন দেবেন? সেটা আপনারই প্রাপ্য। কিন্তু আমি আশ্চর্য হচ্ছে এইভাবে যে আপনি সব কিছু এত নিপুণ ভাবে অনুধাবন করেছেন। তারা কিভাবে আমি এত নির্বোধ? যে জানে শুধু চোখে আকারে এই পরিপালন, এই সোনার আসন, এই সব কিছু আছে এই দুটো হাতের উপর দাঁড়িয়ে, অথচ আমার প্রতি তার বিশ্বাসের পড়াশোনা আমি জানি না। আমি জানি সে আমাকে জানাই না অব্দি তার সেই গচ্ছিত ধন সে কোথায় রাখে। আমি কত রকম ভাবে তার থেকে জানার চেষ্টা করেছি, কিন্তু সে কোনো না কোনো ভাবে সেটাকে এড়িয়ে গেছে। কিন্তু আমি তো জানি যে উপরের থেকে সেই ধন সম্পদ সে বেশি দিন আড়াল করতে রাখতে পারবে না, আর যেদিন তার সন্ধান আমি পাবো সেই দিনই হবে এই তারা শেষ দিন। পাবেন, অবশ্যই পাবেন, এটা দূর নয়, অবশ্যই পাবেন আপনি। অবশ্যই সেটা আমাকে পেতেই হবে। যেদিন তার সন্ধান আমি পাবো ওকে পেতেই হবে। বলুন কিছু। আর খুব শীঘ্রই পাবেন। রহিম, আমাদের পরিকল্পনা অবশ্যই শুনুন, আগামী 5 দিন বাদে অমাবস্যা, ওই দিন রাত্রে মহামান্য শল্যকের সাথে আমরা কয়েকজন সশস্ত্র ব্যক্তি এই স্থানে প্রবেশ করব। তারপর সুযোগ দিয়ে হত্যা করবো তারা দেবী আর ওই নতুন যুবককে। তারপর আমরা সবাই মিলে খুঁজে বার করবো তারা দেবীর ধন ভাণ্ডার। অদ্ভুত পরিকল্পনা, অদ্ভুত মহান সম্ভব। আমি জানি সেখানে অনেক ধন সম্পত্তি গচ্ছিত আছে, আর সেই ধন সম্পদ যেদিন আমার হাতে আসবে সেদিন ওই তারার মতো হাজার নারী আমার পদলেখন করবে। অবশ্যই অবশ্যই। কিন্তু সেই ধনভাণ্ডার আমাদেরকে কি পেতেই হবে। আর সেই ধনভাণ্ডার পাওয়ার জন্য ওই কার্যক্রম যেদিন হবে সেদিন আপনার কাজ হবে তারাকে ব্যস্ত রাখা, যাতে সে আমাদের সম্বন্ধে কোনো কিছু না জানতে পারে। আর
সেই জন্য তারা লোক সমাগম করতে পারবে না। ফলে আমরা নিশ্চিন্তে কার্য সমাগম করে আমরা চলে যাব। নিশ্চিন্ত থাকুন সর্ব, ওই রাত্রে সে তারা আবিষ্ট থাকবে আমারই প্রেমের মনে। তার চোখে থাকবে প্রেমের কুয়াশা, কানে থাকবে প্রেমের কাকলি। তার সে আমার প্রেমে অন্ধ বধির হয়ে নিজেকে সমর্পণ করবে আমার কাছে। আর আপনারা সেই সুযোগে আপনাদের কার্যাদি সম্পন্ন করবেন। তবে অগ্রু, এর দ্বারা ধ্বংস হলে এই সাম্রাজ্য কিন্তু আপনি চালাবেন। অবশ্যই অবশ্যই সর্ব, অবশ্যই। সেদিন এই গণিতালয়, এই সুরার আসর, এই পাশাপালা, এই সব থাকবে আমার এই হাতের মুঠোয়। অবশ্যই। আর সেখানে আমরা সৃষ্টি করবো একটা নতুন নারী, যে হবে ওই তার থেকেও মোহময়ী, তার থেকেও আরো কামনাময়ী, যার রূপের ছটায় উজ্জ্বল হবে এই হারিয়ে যাওয়া সে তারা কাটা। ধন্যবাদের প্রয়োজন নেই। এই স্থানের আকর্ষণই এখানে আমাকে আসতে বাধ্য করেছে। আমি আসন গ্রহণ করছি। তারা সঙ্গে বাসা ফেলার লোক সংগ্রহ করা অসম্ভব। নদী নদীর একটা ঘটনা শুনলাম। তা কি সত্য? হ্যাঁ শুনলাম রাজা শনির আত্মীয় নাকি এখানে এসে গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করেছিল। আপনি ঠিকই শুনেছেন মোহন, সে রাজা শনির আত্মীয় চলল, কিন্তু সেই ঘটনা সেই জিনিসটি কি করে ভালো ভালো ভালো, কিন্তু তবুও আপনাকে সাবধান হতে হবে। এখনকার পরিস্থিতি কিন্তু সত্যি ভালো নয়। তারা পাঠন ধন্যবাদ দেব। পুনরায় শীতলার গৃহে পাঠা ফেলার জন্য আপনাকে স্বাগত। ধন্যবাদ। চলুন তাহলে খেলা শুরু করা যাক।
মাফ করবো এ কি বলছেন? আপনার সঙ্গে পাশাতে দর্শনীয় আনন্দ আমি অনুভব করেছি। এই সামান্য স্বর্ণমুদ্রা তার কাছে তুচ্ছ। আপনাকে ধন্যবাদ। আমাকে বিদায় দিন। বিদায় নয়, পুনরায় আসার আমন্ত্রণ জানাই। নিশ্চয়ই নিশ্চয়ই আসবে। আসুন আসুন বন্ধু, আসুন। চলুন। কে? ও, হেমম, বলো কেমন? তোমার সাথে আমার কিছু কথা আছে অক্রুর। হ্যাঁ, বলো না কেমন, কি জানতে চাও? সল্লোক তোমার কাছে কেন এসেছিল অক্রুর? বললো আমার কাছে? হ্যাঁ, প্রথমে গহীন, তারপরে সল্লোক। তারার প্রাসাদে কোন অজানা অতিথির আনাগোনা হচ্ছে অক্রুর। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। পারছো পারছো বুঝতে পারছো, শুধু কেউ না বোঝার ভান করছো। কেন রাতের অন্ধকারে কেন অজানা অতিথি আসছে এখানে তোমার আমন্ত্রণে? কেন অক্রুর, তুমি জানো না? না, তুমি যে বলছো হেমম, আমি কিছুই তো বুঝতে পারছি না। তাদের কি হবে অক্রুর? তুমি বাদে হ্যাঁ, বাদে অমাবস্যার রাতে কোন অতিথি আসবে তোমার আমন্ত্রণে? তুমি কি করতে যাচ্ছ অক্রুর? ও অকৃতজ্ঞ তুমি, পথের ধুলো থেকে তুলে নে নিজের অন্তরে প্রাণ দিয়েছে তারা। এই তুমি কিনা কালের মতো গর্ব করছো তার অন্তরে। বিশ্বাসঘাতকতার ছুরি মারতে চলেছো তার পিঠে। কেন অক্রুর? আর কি চাও তুমি? এমন কি চাও তুমি? কেন করছো? একটা কথা জেনে রেখো অক্রুর, এই হেমা যতদিন আছে তার সামান্য ক্ষতিও তুমি করতে পারবে না। পারবো, পারবো, নিশ্চয়ই পারবো। অনেক বেশি জেনে গেছো বুড়ি, হ্যাঁ? কেন কেন আছো এখানে? মৃত্যুকে হারিয়ে সাপদের মতো ঘুরে বেড়াচ্ছ এই গৃহের আনাচে কানাচে। পুরো পুরো স্বপ্ন হয়ে সব দেখে সব শুনবে। তুমি জেনে রেখো বুড়ি, তুমি এই কথা যেন আর কাউকে জানার চেষ্টা করো, হ্যাঁ? তাহলে আমার সব স্বপ্ন ধুলোয় ধুলোয় মিটে যাবে।
ভালো করে দেখো কেবল কণ্ঠে ছুরিকাঘাত করেছে। কে করলো এই কাজ? না জানি না, তা জানি না, তবে তবে সেটা জানতেই হবে, জানতেই হবে। ও ব্রুকে কাকে না বলে? না 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 না, ওকে ওকে একটু বিশ্বাস করো, এটা ভয়ানক আতঙ্ক হচ্ছে আমার মনে। সেটা যদি সত্যি হয় এটা ভয়ঙ্কর। কি আশঙ্কা? গত দুদিন আগে মধ্যরাত্রে নাকি শল্যক এসেছিল এখানে। শল্যক এখানে? কি কারণে? এটা জানি না, তবে আন্দাজ করতে পারি সে কারোর সাথে সাক্ষাৎ করতে এসেছিল, কিন্তু সেই নাম আমি তোমাকে বলতে পারবো না, কারণ আমার কাছে সঠিক প্রমাণ নেই তারা। কার সাথে সাক্ষাৎ করতে এসেছিল শল্যক? জানি না, সে নাম আমি তোমাকে বলতে। আরে এটা এভাবে এভাবে কে পরিচালনা, এভাবে কে গুলিগুলোকে সাজালো? এগুলি খেমা মায়ের সাথে। দেখো চোখে তার রক্ত লেগে আছে। একদমই তাই। তার মানে কেমন এই ছকের ভাষায় তোমাকে কিছু বলতে চেয়েছে, কিন্তু কি সেই কথা কি? খেমার কথা এই পাশার চোখে আমার জন্য অল্প দুটো সাদা ঘুটি, চাঁদের মতো করে সাজানো কালো ঘুটি, আর সেই চাঁদের মধ্যে পড়ে আছে সাদা ঘুটি, সেই সাদা ঘুটি রক্তে ভেজা। এর অর্থ কি রিতেশ? জানি না, তারা জানি না, তবে আমি নিশ্চিত যে তোমার প্রতি ক্ষমা মায়ের কোনো সংকেত, সেই সংকেত আমাদের খুঁজে বের করতেই হবে, নাহলে নাহলে আমাদের চরম বিপদে পড়তে হবে। ওইগুলো দেখে তোমার কিছু মনে হচ্ছে না? তারা আমি তো কিছুই বুঝতে পারছি না। পর দুটো সাদা গুটি, তারপর কালো গুটির চাঁদ, কালো চাঁদ, কালো চাঁদ। অমাবস্যা। অমাবস্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমাবস্যা, অমাবস্যা কবে তারা? আর কিছুদিন পরে। ঠিকঠাক এবং এখানে বলেছেন 2 দিন পরে যে অমাবস্যা, অমাবস্যার মধ্যে সাদা হুদি কেন? সাদা ঘুটি ওটা আমি। খেমা আমাকে ছোটবেলায় সাদা ঘুটি বলে ডাকতো। সাদা হুদি যদি তুমি হও, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, তারা সর্বনাশ। কি সর্বনাশ? আমার এখানে বলেছেন আগামী 2 দিন বাদে যে অমাবস্যা, সেই রাত্রে সে হুদি অর্থাৎ তোমার রক্ত ধরবে। অমাবস্যাতে আমার রক্ত ঝরবে? কে করবে এই কাজ? জানি না, আমি জানি না তারা, আমি জানি না। তুমি জানো বলো রিতেশ, তুমি কাকে সন্দেহ করো? না আমি বলতে পারবো না, আমার কাছে প্রমাণ নেই, আমি বলতে পারবো না। তবু তুমি বলবে, বলতে তোমাকে হবে। না আমি পারবো না, আমার কাছে প্রমাণ নেই, তারা আমার কাছে প্রমাণ নেই, সে নাম আমি বলতে পারবো না। তুমি চাও না খেমা মায়ের হত্যাকারী ধরা পড়ুক? হ্যাঁ, আমি চাই তোমার হত্যাকারী ধরা পড়ুক, আমি চাই। তুমি আমাকে বাঁচাতে চাও না রিতেশ? চাই তোমাকে আমি বাঁচাতে চাই তারা। তুমি আমাকে কামনা করো না রিতেশ? তারা আমি জানি তুমি আমাকে মন প্রাণ দিয়ে কামনা করো। বলো আমি মিথ্যে, বলো রিতেশ, বলো আমি মিথ্যে। করি তোমার অন্তর থেকে আমি কামনা করি, তাই তো তোমাকে আঘাত দিতে পারি না, তাই তো তোমাকে বলতে পারি না যে তুমি যাকে ভালোবাসো যে তোমার মৃত্যু চাই। অক্রূর, হ্যাঁ অক্রূর, সে শল্যকের প্রতিহিংসা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে হত্যা করতে চায় তোমাকে, আর সেই হত্যা করেছে তোমার খেমাকে। না এ আমি বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করো না, আমাকে বিশ্বাস করো। একটু আগে আমি অক্রূরকে দেখেছি এখান থেকে ছায়ামূর্তির মতো বেরিয়ে যেতে। বিশ্বাস করো না, আমি তোমার কথা বিশ্বাস করি না। কি তারা? এটা উপরের কণ্ঠের অলঙ্কার। কিন্তু এটা এখানে কি করে এলো রিতেশ? তবে কি তুমি ঠিক? বলো রিতেশ, বলো তুমি ঠিক না? বলো তুমি ঠিক না? বলো তুমি ঠিক না? বলো তুমি ঠিক না? এরকম
যাবি তো আচ্ছা মানুষ এত নিষ্ঠুর, এত নির্মম কি করে হয়? সমস্ত বন্ধন একরকমই ছিন্ন করে যেতে দ্বিধাবোধ করে না। বন্ধন কোনোদিনই ছিল না তারা, যা ছিল তোমার দিক থেকেই ছিল। তাই সেই ছিন্ন বন্ধনকে নিয়ে কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই। আজ এই অমাবস্যার রাতে মৃত্যু ধেয়ে আসছে আমাদের দিকে। আজকে রাতটা আমাদের বাঁচতে হবে, তবেই আমরা কালকের কথা ভাবতে পারবো। তারা আমি সংবাদ পেয়েছি, শল্যক তার লোক লস্কর নিয়ে এখান থেকে 3 ক্রোশ দূরে অপেক্ষা করছে সঠিক সময়ে। আমরা তো চাইলেই শল্যককে লোকসভা করে প্রতিরোধ করতে পারতাম। না না, তা হয় না। তারা লোক বল বা অস্ত্র বল কোনো কিছুতেই আমরা তাদের সমকক্ষ নই। তাই লোক সমাগম করলে তারা কিছু নিরীহ প্রাণ যাবে মাত্র। তার চেয়ে আমাদের পরিকল্পনা হতো, তুমি তোমার ধন সম্পদ রাখার গর্বস্ত দিয়ে আত্মগোপন করলে, আমি বাইরে থেকে তার কপাল বন্ধ করে দেবো। শল্যক এসে কিছু না হয়ে ফিরে যাবে, তারপর আমি এসে মুক্ত করবো তোমায়। আর তখন আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। তুমিও চলো আমার সাথে, আমরা দুজনে একসাথে আত্মগোপন করি। তা হয় না তারা, তা হয় না। দুজনে একসাথে আত্মগোপন করলে বাইরে থেকে কপাট বন্ধ করবে কি? আর আমাদেরকে সময় মতো মুক্তই বা কে করবে? তার চেয়ে আমাদের কথা হলো, তুমি তুমি ধন সম্পদ রাখার গর্বস্ত দিয়ে আত্মগোপন করবে, আমি বাইরে থাকবো। গোপনে সমস্ত পরিস্থিতিটার উপর গোপনে সমস্ত পরিস্থিতিটার উপর নজর রাখতে পারবো। শুধু চিন্তা রয়ে গেল ওই একজনকে নিয়ে। তার ভাবনা তুমি আমার ওপর ছাড়ো, আমি ঠিক সময় মতো তাকে এখান থেকে সরিয়ে দেবো। তো তাহলে তুমি এখানেই অপেক্ষা করো, আমি যতক্ষণ বাইরেটা ঘুরে পরিস্থিতিটা একটু অনুভব করে আসি। কি ব্যাপার দাদা? এত রাত্রে এখানে একা বসে আছো? কি দেখছো? কি দেখছো? আছে দেখার আছে, যে আবার সবকিছু লুট করেও ক্ষান্ত হয় না, আরো লুট করতে চাই, সেই লুটেরাকে দেখার আসছে মেরে না। তাই বুঝি? আমি তোমার সব কিছু লুট করেছি। করোনি? আমার রাতে নিদ্রা শুভ স্বপ্ন, দিনের জাগরণে মনের শান্তি, সব তুমি চুরি করেছো। তাই বুঝি? তা সে আমি বেশ করছি। না পক্ষে না, এখানে বসো, এসো। হ্যাঁ, রাত্রি যে অনেক হোক রাত, তবু আমি এখন দেখো এই নিঝুম রাত, চারিদিকে নিকট অন্ধকার, এখানে শুধু তুমি আর আমি, আজ কেউ আসবে না আমাদের মাঝে। বাহ, তোমার আজ হলো কি ধর? তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ অপু, আমি পাগল হয়েছি, আর আমাকে পাগল করেছো তুমি। ও তাই বুঝি? তা হয়েছে বাবা, হয়েছে। এখন বুঝেছো? না পক্ষে না, এখানে ভালো লাগছে না, শুধু তুমি আর আমি, কেউ খুঁজে পাবে না আমাদের এখানে। মাঝে মাঝে মনটা বড় খারাপ হয়ে যায় জানো অপু? কেন দাদা? হেমামার কথা ভেবে, কে তাকে ওভাবে হত্যা করলো? এ কি আসলে আমি তাই ভাবছি। তোমার কনফারে স্বর্ণকাগজ কোথায় গেল অপু? ও ওটা আমার পক্ষে রাখছি। ভুল বলছো, এই দেখো। আরে এটা তুমি কোথায় পেলে? আমি ঠিক জানি যে তুমি জানো না ওটি হারিয়ে গেছে, কোথায় যেন পেলাম। থাক বাদ দাও, এটা তোমাকে পড়িয়ে। মাঝে মাঝে মনটা বড় খারাপ হয়ে যাচ্ছে জানো। কেন দাদা? হেমামাকে কে ওভাবে হত্যা করলো অপু? আমিও তাই ভাবছি জানো, কে এই কাজ করতে পারে?
কি কেন বলুন? সে তুমি সে আমাকে মারতে যাও, আমাকে দাদা, কি করেছো তুমি দাদা? নিজের হাতে শেষ করেছি সবটা। নিজের হাতে শেষ করেছি। চলো দাদা, আর সময় নেই, চলো এসে পড়েছে, চলো। কোথায় যাবো রিকেশ? তুমি কি পাগল হলে দাদা? সব লোক এসে গেছে, তোমাকে আত্মগোপন করতে হবে, তোমাকে বাঁচতে হবে দাদা। কার জন্য বাঁচবো রিকেশ? কিসের জন্য বাঁচবো? আমার জন্য বাঁচবে তুমি, তোমাদের ভালোবাসার জন্য বাঁচবে তুমি। তুমি আমাকে ভালোবাসো? সেই তারা বাসি, অন্তর থেকে তোমাকে আমি ভালোবাসি তারা। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, কেউ 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 তোমাকে আঘাত করতে পারবে না তারা, কেউ তোমাকে আঘাত করতে পারবে না। এখন চলো, আর সময় নেই, তুমি চলো। আমাকে বাঁচাতে পারবে? পারবো তারা, পারবো, এখন চলো, আর সময় নেই তারা। এই, কোথায় কোথায় গেল সব? কোথায় গেল? অপুরের তো আপনার সাক্ষাৎ করা উচিত ছিল। হয়তো তারাকে নিয়ে ব্যস্ত আছেন। এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে খুঁজে দেখো, আর খুঁজে পেলে দুজনকেই হত্যা করবে। যেমন আপনি আদেশ করেন। এই অক্কু অক্কুর মৃত। তার মানে তারা ওই যুবককে সাথে নিয়ে অক্কুরকে হত্যা করেছে। তার মানে তারা জেনে গেছে আমাদের পরিকল্পনা। কিন্তু সে গেল কোথায়? এখন সময় নষ্ট না করে খুঁজে দেখো, এখানে থাকুক, খুঁজে বার করো তাদের, আর পেলেই দুজনকে একসাথে হত্যা করো। যদি তাদের না খুঁজে পাও, আগুন লাগিয়ে দাও এই প্রাসাদে। কারণ ইঁদুর যেখানেই যে গর্তে ঢুকুক, আগুন লাগে তাকে বেরিয়ে আসতেই হবে। আর তখন দুজনকে হত্যা করে আমার অপমানের প্রতিশোধ দেবে। যাও। হ্যালো, এই সান, তুই আজ আমার হাতে তোর মৃত্যু সরল। আর মৃত্যু অবশ্যই তোর। শয়তান! দাঁড়াও!
পেল বিশ্বাস পেল। যার কাছ থেকে ভালোবাসা পেল তাকে সম্পূর্ণভাবে পেল। হ্যাঁ ভাই, শেষে কোনো কিছুই পেল না তারা। এমনকি তার প্রাণের যে প্রিয় এই ঘর আর কুটি, তাও রয়ে গেল তার হাতের নাগালের বাইরে। প্রাণধনেরও হিসাবই সত্যি হলো, তারা বাড়িতে কেউ যেতে পারলো না এই স্থান ছেড়ে। চুপ করে আটকে রইল এই স্থানে মেয়ের আকাঙ্ক্ষাকে নিয়ে। সত্যি সত্যি অসাধারণ অসাধারণ আপনার এই গল্প। এ গল্প নয়, এই কাহিনী আগাগোড়া সত্য। তো আপনি সত্য কাহিনী কোথা থেকে শুনলেন? শুনিনি, আমি দেখেছি। তুমি দেখেছো? কিভাবে? স্বপ্নে? না, বাস্তবে। হ্যাঁ? কারণ আমি সেই ভরদ্বাজ, ঋতের ভরদ্বাজ। হ্যাঁ? মৃত্যুও মুক্তি দেয়নি আমার। আমি আছি, সেইখানে আছি, তার সাথে মিলনের প্রতীক্ষায়। আর খুঁজে চলেছি তার এই ঘর। এই ঘটের আকর্ষণে তারা আবার জেগে উঠবে মৃত্যু লোকের অন্ধকার থেকে। আর তখনই হবে তাদের অনন্ত মিলন। তারা 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 যাত্রা আপনাদের সহযোগিতা পেয়েছি, আগামী দিনে পাবো। আচ্ছা, একটা কথা, আমাদের আনন্দ ঘোষ আজকে আমাদের এই এখানে দুজনকে পুরস্কার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, একজন অভিনেতা এবং একজন অভিনেত্রীকে। কারণ তারপরেও বলে রাখি যে কাউকে কেউ একজনকে পুরস্কার দেওয়া মানে বাকিরা ডিসাইডেড হওয়ার কিছু নেই। হ্যাঁ, অভিনয় যে যার মতো নিশ্চয়ই করেছে, তবু তার যাকে যাকে ভালো লেগেছে আনন্দ তাকে তাকে পুরস্কার দেবে। রিতেশ ঘোষকে পুরুষ অভিনেতা হিসেবে পুরস্কার দিচ্ছে আনন্দ ঘোষ। শাইনিকে মহিলা অভিনেত্রী হিসেবে পুরস্কার দিল আমাদের আনন্দ ঘোষ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আগামীকাল আমাদের যাত্রা অনুষ্ঠান শ্রীচরণে সুমা, রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্দেশনা প্রকৃতি রঞ্জন ঠাকুর এবং সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। আপনারা আজকের মতো কালকেও এইভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।